আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সবাইকে আরও একবার স্বাগত এভারেন্টের ক্লাসরুমে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আপনাদের সাথে হাজির হয়েছি। সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। সো বেসিক্যালি বায়োকেমিস্ট্রি নিয়ে আপনাদের সাথে আমাদের লেকচার হচ্ছে একটি, সেটা হচ্ছে যে পিওরলি বায়োকেমিস্ট্রির যে লেকচার সেটা একটাই লেকচার। আজকের একটা লেকচারে আমরা টোটাল বায়োকেমিস্ট্রি অংশটা শেষ করব। সাথে কিছু জিনিস আমরা খুব গুরুত্ব দিয়ে পড়ব, যেগুলো থেকে খুব বেশি প্রশ্ন হয়। মনে রাখবেন, ফিজিওলজি বায়োকেমিস্ট্রি অংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেকচার সেটার নাম হচ্ছে আমাদের আজকের এই লেকচার বায়োকেমিস্ট্রি স্পেশালি মেটাবলিজম অ্যান্ড ভিটামিন মিনারেলস অলসো। সো এই মেটাবলিজম অ্যান্ড ভিটামিন মিনারেলস এই পার্টটা আমরা খুব গুরুত্ব দিয়ে পড়বো। সাথে সাথে বায়োকেমিস্ট্রির অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো আমাদের পরীক্ষায় থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো এই টপিকটা আমাদের হচ্ছে যে রেসিডেন্সি বলেন, পার্ট 1 বলেন, ডিপ্লোমা পরীক্ষা বলেন, সব পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে আপনার এভরি টাইম রেসিডেন্সিতে এমন হয়েছে যে 15টা প্রশ্ন শুধু একটা এই বায়োকেমিস্ট্রি থেকে আসছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার পার্ট 1-এর ক্ষেত্রেও দেখা গেছে যে মিনিমাম 5টা-6টা প্রশ্ন প্রতিবার হয় আপনার এই বায়োকেমিস্ট্রি পোর্শন থেকে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দিস লেকচার। ওকে, so before going to elaborate discussion, I should mention that what is metabolism. Metabolism কি জিনিস? Metabolism means total of anabolism and catabolism. That is কিছু ভাঙা এবং কিছু গড়া। এই ভাঙা ও গড়ার খেলার নামই হচ্ছে মেটাবলিজম। অর্থাৎ মেটাবলিজম প্রক্রিয়ার মাধ্যমে কিছু জিনিস সিনথেসিস হবে এবং কিছু জিনিস হচ্ছে যে আপনার ভাঙবে। ঠিক আছে, সো সাম টোটাল অফ অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম বলে একটা কথা আছে, এটা আপনারা দেখতে পারেন। সেটার প্রথমে এই কথাগুলো দেওয়া আছে। অ্যানাবলিজম ক্যাটাবলিজম ছাড়াও আরেকটা পার্ট আছে, সেটার নাম হচ্ছে এমফিবলিজম, এমফিবলিক পাথওয়ে। ঠিক আছে, যেখানে অ্যানাবলিজমও হয় ক্যাটাবলিজমও হয় একসাথে। এরকম একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে টিসিএ সাইকেল। এটা আমরা একটু পরে বিস্তারিত সব প্রত্যেকটা পাথওয়ে সম্পর্কে যখন পড়বো তখন আসবে। সো গ্রসলি অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজমের মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য হচ্ছে, প্রথম কথা হচ্ছে অ্যানাবলিজম হচ্ছে একটা সিনথেটিক প্রসেস। ইট ইজ এ সিনথেটিক প্রসেস অ্যান্ড ক্যাটাবলিজম ইজ আ ডিগ্রেডেটিভ প্রসেস। ক্যাটাবলিজম আমরা জানি যে এটা হচ্ছে ভাঙা, ওকে, আর অ্যানাবলিজম হচ্ছে গড়া। সো অ্যানাবলিজম ইজ সিনথেটিক প্রসেস অ্যান্ড ক্যাটাবলিজম ইজ এ ডিগ্রেডেটিভ প্রসেস। সো মনে রাখবেন, যখনই ডিগ্রেডেশন হয়, আমরা সেই ছোটবেলায় নিউক্লিয়ার ফিউশন এবং ফিশনের কথা নিশ্চয়ই মনে আছে, যখনই ডিগ্রেডেশন হয় সো ইট প্রডিউস এনার্জি। একটা লার্জার মলিকুল যখন ভেঙে ছোট একটা কণাতে পরিণত হয়, সো ইট উইল প্রডিউস ভেরিয়াস অ্যামাউন্ট অফ এনার্জি। আর যখন অনেকগুলো ছোট ছোট জিনিস একসাথে বড় হয় সেটার নাম হচ্ছে অ্যানাবলিজম। এই প্রক্রিয়া এনার্জি খরচ করে, অর্থাৎ ক্যাটাবলিজমে যে শক্তিটা তৈরি হয় সেই শক্তিটা অ্যানাবলিজম বডিতে খরচ করে। ঠিক আছে, সো এইভাবে একটা সিম্বায়োটিক কন্ডিশনে তারা চলতেছে আমাদের বডির ভিতরে। ঠিক আছে, সো ক্যাটাবলিজম এটা স্পন্টেনিয়াসলি হবে, অ্যানাবলিজমটা হচ্ছে ইটস অ্যাভেলেবল দ্য এনার্জি ফ্রম ক্যাটাবলিজম, সেটাকে ইউজ করে অ্যানাবলিক পাথওয়েগুলো হবে। ঠিক আছে, সো হোয়াট ইজ দ্য অ্যানাবলিক পাথওয়ে অ্যান্ড ক্যাটাবলিক পাথওয়ে ইন দ্য বডি? এটা আসলে গ্রসলি বললে অনেকগুলো পাথওয়ে আছে। আমরা মনে রাখবেন খুব সহজে, যেই পাথওয়েগুলোর শেষে লাইসিস কথাটা আছে, লাইসিস, ওকে, অথবা অক্সিডেশন কথাটা আছে, লাইসিস বা অক্সিডেশন, এই ধরনের শব্দগুলো থাকা মানেই হচ্ছে ওইটা ক্যাটাবলিক পাথওয়ে। যেমন গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোলাইসিস, বিটা অক্সিডেশন, রেসপিরেটরি চেইন অক্সিডেশন। এই অক্সিডেশন বা লাইসিস যেখানে যেখানে আছে সবগুলোই হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। ঠিক আছে, আর অ্যানাবলিক পাথওয়েগুলোতে কি থাকবে? জেনেসিস। অ্যানাবলিক পাথওয়েগুলোর মধ্যে শব্দটা থাকবে হচ্ছে জেনেসিস অথবা সিনথেসিস। তো জেনেসিস সিনথেসিস যেখানে পাবো সেটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে, লাইসিস অক্সিডেশন যেখানেই পাবো সেটা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। ঠিক আছে, এবার আসি আমরা কোন জায়গায়। আমরা জানি আমাদের সেলের ভিতরে কয়েকটা কম্পোনেন্ট আছে, একটা আছে নিউক্লিয়াস, এছাড়া ভিতরে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া থাকে, এরকম ভাঁজ থাকে, আর ভিতরে যা আছে সব তো সাইটোপ্লাজম। আমাদের এই মেটাবলিক যে রিয়াকশনগুলো আছে এগুলো বেশিরভাগই হয় সাইটোপ্লাজমে, না হলে মাইটোকন্ড্রিয়াতে অথবা সাইটোপ্লাজম। এখন আপনারা জানেন মাইটোকন্ড্রিয়াতে আর একটা নাম আছে, সেটাকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল, শক্তির আধার। তাহলে শক্তির আধার যেই
জায়গাটা, সেই জায়গাটাতে নিশ্চয়ই শক্তি উৎপন্ন হয় এমন প্রসেসগুলো হবে। খুবই সিম্পল বেসিক কথা। তাহলে শক্তি উৎপন্ন হয় কোন পাথওয়েতে? আমরা মাত্রই বললাম ক্যাটাবলিক যে পাথওয়েগুলো আছে সেগুলোতে আমাদের বডিতে শক্তি তৈরি হয়। তাহলে এখানে সহজ কথায় মেটাবলিক পাথওয়ে ইন দ্য মাইটোকন্ড্রিয়াতে কি হবে? যেই পাথওয়েগুলোর মাধ্যমে এনার্জি তৈরি হয় বা অল দ্য ক্যাটাবলিক পাথওয়ে হওয়ার কথা মাইটোকন্ড্রিয়াতে। তো দেখেন তাই হয়, কিন্তু দুই একটা এক্সেপশন আপনাকে সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন এইখানে কিটোজেনেসিস আছে কথা শেষে, তাহলে এটা একটা অ্যানাবলিক পাথওয়ে, কিন্তু এইটা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। সো এক্সেপশন গুলো আপনার পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ফার্স্ট দ্য টিসিএ সাইকেল, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, পার্ট 1 জানুয়ারি 24, জুলাই 24, 2 সেশনেই টানা পরীক্ষায় প্রশ্ন আসছে মেটাবলিক পাথওয়ে কি কি হয় মাইটোকন্ড্রিয়াতে। সো ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আসে, যদি সিঙ্গেল বেসড উত্তর আসে, তাহলে উত্তর হবে টিসিএ সাইকেল, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা টিসিএ সাইকেল এবং রেসপিরেটরি চেইন, এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, এগুলো সব ক্যাটাবলিক পাথওয়ে, কিন্তু এই কিটোজেনেসিসটা অ্যানাবলিক হওয়া সত্ত্বেও মাইটোকন্ড্রিয়াতে হয়। সাইটোপ্লাজমে যদি দেখেন আপনি, সেখানে দেখবেন সবই হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে ম্যাক্সিমাম, কিন্তু দুই একটা পাথওয়ে আছে, যেমন শুরুরটা গ্লাইকোলাইসিস, এইচএমপি শান্ট, আর হচ্ছে লাইপোলাইসিস। এই তিনটা অলদো দে আর ক্যাটাবলিক পাথওয়ে বাট অকার্স ইন সাইটোপ্লাজম, ঠিক আছে? অলদো অকার্স ইন মেনলি সাইটোপ্লাজম। তো গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়, এইচএমপি শান্ট সাইটোপ্লাজমে হয়, লাইপোলাইসিস সাইটোপ্লাজমে হয়, যদিও তারা তিনজনই হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। সো অ্যানাবলিক পাথওয়ে সাধারণত মাইটোকন্ড্রিয়ায় হয়, ক্যাটাবলিক পাথওয়ে সাধারণত মাইটোকন্ড্রিয়ায় হয় এক্সেপ্ট কিটোজেনেসিস, আর অ্যানাবলিক পাথওয়ে সাধারণত সাইটোপ্লাজমে হয় এক্সেপ্ট গ্লাইকোলাইসিস, এইচএমপি শান্ট এবং লাইপোলাইসিস, ঠিক আছে? এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই দুইটা জায়গা খুবই 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 ইম্পর্টেন্ট। এরপর আসেন মেটাবলিক পাথওয়ে অকার্স ইন বোথ ইন মাইটোকন্ড্রিয়া অ্যান্ড সাইটোপ্লাজম। এই ক্যাটাগরির মধ্যে আছে হচ্ছে আপনার তিনটা পাথওয়ে। একটা নিউমেরিক্স আপনাদের শীটের মধ্যে দেওয়া আছে, HUG, হাগ। হাগ মানে কি? এইচ হলো হিম সিনথেসিস, ইউতে ইউরিয়া সাইকেল, এবং জিতে গ্লুকোনিওজেনেসিস। ইউরিয়া সাইকেল, গ্লুকোনিওজেনেসিস এবং হিম সিনথেসিস, এই পাথওয়েগুলো হচ্ছে আপনার বোথ মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমে হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এই কয়টা জিনিস আমরা এখান থেকে দেখলাম। এর পরের পেজে দেখেন একটা বক্স আছে অর্গান স্পেসিফিক করে দেওয়া, যে কোন অর্গানে কোনটা কোনটা হয়, ঠিক আছে? তো প্রথমে দেখেন লিভার দেওয়া আছে। লিভারের পাশে দেখেন কতগুলো পাথরের নাম দেওয়া আছে, তাই না? এতগুলো মনে রাখার কোনো দরকার নাই, জাস্ট সিম্পলি মনে রাখবেন লিভারের সব হয়, লিভারের সব মেটাবলিক পাথওয়ে হয়। কিন্তু দুইটা জিনিস ভালো করে মনে রাখবেন, দাগ দিয়ে রাখবেন, সেটা হচ্ছে যে কিটোজেনেসিস মানে কিটোন বডি সিনথেসিস আর ইউরিয়া সাইকেল, এই দুইটা পাথওয়ে শুধুমাত্র লিভারে হয়, অন্য কোথাও হয় না, ঠিক আছে? কোন দুইটা? একটা হলো কিটোজেনেসিস আর একটা হলো ইউরিয়া সাইকেল। এই দুইটা শুধুমাত্র লিভার হয়। আপনাদের শীটে আগের পেজের একদম নিচে কথাটা সুন্দর করে লিখে, লিভার ইজ দ্য অনলি সাইট ফর সিনথেসিস অফ ইউরিয়া এবং কিটোন বডি। আর বাকিগুলো থেকে কিডনি একটু মনে রাখতে হবে, কিডনির মধ্যে গ্লুকোনিওজেনেসিস, ট্রান্স অ্যান্ড ডিএমিনেশনটা মেনলি হয় বেশি। তবে মনে রাখবেন গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল, এগুলো বডির সব সেলেই হয়, এখানে থাকুক বা না থাকুক বডির সব সেলেই আলটিমেটলি এই পাথওয়েগুলো হয়। কিন্তু বইয়ের মধ্যে সরাসরি এইভাবে মেনশন করে দিছে ট্রান্সঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশন, গ্লুকোনিওজেনেসিস হয়ই, মানে এই তিনটা পাথওয়ে মেনশন করা বইয়ের মধ্যে। জন্য এই তিনটা পাথওয়ের নাম মুখস্থ রাখবেন, কারণ পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসবে, বইয়ে যেভাবে আছে সেভাবে। আরবিসিটা মনে রাখতে হবে। আরবিসিতে মেইনলি দুইটা জিনিস হয়, একটা হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে এইচএমপি শান্ট। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, এইচএমপি শান্ট হয়। এই দুইটা জিনিস ভেরি স্পেসিফিক ফর আপনার আরবিসি, এর ছাড়া অন্য কোনো কিছু আরবিসির মধ্যে হয় না, ঠিক আছে? তাহলে আমরা এখানে জানলাম অর্গান স্পেসিফিক পাথওয়ে জানা হয়ে গেল আমাদের। দেখেন প্রশ্ন, মেটাবলিক পাথওয়ে অকার্স ইন মাইটোকন্ড্রিয়া, এইচএমপি শান্ট অলদো ক্যাটাবলিক কিন্তু হয় সাইটোপ্লাজমে। ফ্যাটি অ্যাসিড সিনথেসিস অ্যানাবলিক পাথওয়ে, কোনো পার্থক্য নাই, এখানে এটা সাইটোপ্লাজমে হবে। অক্সিডেশন অফ পাইরুভেট, অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, এই যে অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে আমাদের এখানে আছে। হ্যাঁ, এই যে অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, এটা মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। সো ক্যাটাবলিক পাথওয়ে, আর চিন্তা করার কিছু নাই। গ্লাইকোলাইসিস অলদো ক্যাটাবলিক বাট এটা হচ্ছে সাইটোপ্লাজমে হয়। আর টিসিএ সাইকেল মাইটোকন্ড্রিয়া আছে। দুইটা জিনিস এখানে পাইলাম আমরা যেগুলো মাইটোকন্ড্রিয়া হয়।
নো কাম টু নেক্সট পেজ, এটিপি। এটিপি মানে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট মূলত কি হয়? এডিপি, এবং এডিপির সাথে যখন একটা ইনঅর্গানিক ফসফেট অ্যাড হয় তখন তৈরি হয় হচ্ছে এটিপি, রাইট? সো এখানে একটা বক্স আছে ছোট্ট করে আপনাদের শিটে, ডোন্ট রিমেম্বার, এরকম একটা কথা লেখা, ডোন্ট ফরগেট। এটিপি তৈরির যে পাথ হয়, 4টা পাথ হয়েতে আমাদের বডিতে এটিপি তৈরি হয় মেইনলি। এর মধ্যে ফার্স্ট হচ্ছে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে, তারপরে হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস, টিসিও সাইকেল এবং বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। এই পাথওয়েগুলোর মাধ্যমে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়, ঠিক আছে? জাস্ট রিমেম্বার দ্য নেম, এগুলো আমরা প্রত্যেকটা ইন ডিটেলস পড়বো। এর নিচে একটা টার্ম আছে বায়োলজিক্যাল অক্সিডেশন। বায়োলজিক্যাল অক্সিডেশন বেসিক্যালি আমাদের এই বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে যে অক্সিডেশনগুলো হয়, হ্যাঁ, সেই সবগুলাকেই মূলত বায়োলজিক্যাল অক্সিডেশন বলা হয়। ওকে, মানে যত রকম বিক্রিয়া হয় এগুলোকে আমরা বলি বায়োলজিক্যাল অক্সিডেশন। এই বায়োলজিক্যাল অক্সিডেশনের মধ্যে অনেক বিক্রিয়া আছে, ঠিক আছে? অক্সিডেশন মানে কি আমরা জানি জারণ বিক্রিয়া, তাই না? সহজ কথা, যার অক্সিডেশন রিডাকশন মানে জারণ বিজারণ। আর অক্সিডেশন যেখানে আছে সেখানে রিডাকশন তো অবশ্যই আছে, তাই না? একটা ইলেকট্রন নিয়ে যাবে, ইলেকট্রন আরেকজনকে রিসিভ করতে হবে না? রিসিভ করতে হবে। প্রোটিন নিয়ে যাবে, আরেকজনকে সে রিসিভ করতে হবে। তাহলে এখানে এই যে মেকানিজমও আছে কয়েকটা শীটের মধ্যে দেখেন, মেকানিজম অফ বায়োলজিক্যাল অক্সিডেশন, এডিশন অফ অক্সিজেন টু মলিকুলস, এডিশন অফ রিমুভাল অফ ইলেকট্রন। সো এগুলো সবগুলাই এর মধ্যেই পড়ে। তো এর মধ্যে মেইনলি পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে এনজাইম। জুলাই 2024 সালে পরীক্ষা এটা আসছিল যে এনজাইমস অফ বায়োলজিক্যাল অক্সিডেশন। 4টা এনজাইমের নাম মনে রাখতে হবে এখানে, 4টা এনজাইমের নাম মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে কি? অক্সিডেজ এনজাইম। অক্সিডেজ আমাদের এটাই হলো সিঙ্গেল ওয়ে, যদি এসবিএ তে আসে তাহলে উত্তর হচ্ছে একটাই, সেটা হচ্ছে অক্সিডেজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, ঠিক আছে? অক্সিডেশন বিক্রিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইমের নাম হচ্ছে অক্সিডেজ। এছাড়া ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া হয়, হাইড্রোক্সি পারঅক্সিডেজ, তারপরে অক্সিজেনেস। এই বিভিন্ন 4টা এনজাইম মূলত বায়োলজিক্যাল অক্সিডেশনের যে রিয়াকশনগুলো হয় সেগুলো মেনটেন করে। এর মধ্যে একটা এনজাইমের নাম আপনি ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে অক্সিডেজ এনজাইম, ঠিক আছে? তাইলে এটুকু আমাদের শেষ। এরপর আমরা চলে আসি, আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হলো বেসিক্যালি ইন্টিগ্রেটেড মেটাবলিজম, মানে সবার জন্য কিছু কমন কথাবার্তা। ওকে, আমরা এখন পড়বো হচ্ছে ইন্ডিভিজুয়াল খাবার ওয়াইজ। লাস্ট আমরা জিআইটি ক্লাসে দেখেছিলাম যে আমাদের খাবারগুলো কয়েকটা ফর্মে অ্যাবজর্পশন হয়েছিল, গ্লুকোজ, তারপরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। তাহলে এগুলো আলটিমেটলি কোথায় গেল? পোর্টাল ভেনের মাধ্যমে ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে লিভারে চলে যায়। লিভারে যাওয়ার পরে কি কাহিনী ঘটে সেটাই হচ্ছে মেটাবলিজম, ঠিক আছে? লিভারে যাওয়ার পরে কি কাহিনী ঘটে? এক নম্বরে হচ্ছে আমাদের, আমরা যদি একটু আলাদা করে দেখি, প্রথম কথা হচ্ছে একটা গ্লুকোজ যখন অ্যাবজর্ব হয়ে লিভারে গেল, ঠিক আছে? সো এটার সাথে কি কি ঘটতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত? আপনাদের সেল লিভার থেকে তো আলটিমেটলি সে চলে যাবে হার্টে, হার্ট থেকে পুরো বডি সিস্টেমিক সার্কুলেশনে বডি সকল সেলে গিয়ে সে পৌঁছায় যাবে, তাই না? তো এখানে যদি আমরা দেখি গ্লুকোজ প্রথমে কি হয়? গ্লাইকোলাইসিস হয়। গ্লুকোজটা ভাঙার প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? গ্লাইকোলাইসিস। সেটা হতে পারে উইথ অক্সিজেন অথবা হতে পারে উইদাউট অক্সিজেন, মানে অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে কি তৈরি হবে? পাইরুভেট তৈরি হয়, পাইরুভেট। আর অ্যানারোবিকের মাধ্যমে তৈরি হয় ল্যাকটেট। সো অ্যারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে যে পাইরুভেট গুলো তৈরি হয়, এই পাইরুভেটটাই হচ্ছে পরবর্তীতে আবার ফার্দার অক্সিডেশন হয়, ফার্দার অক্সিডেশন হবে। এটা হয়েছিল সাইটোপ্লাজমে, কিন্তু এটা হবে মাইটোকন্ড্রিয়ার পরে, সবগুলাই মাইটোকন্ড্রিয়াতে হবে। সো গ্লুকোজ থেকে পাইরুভেটটা আবার অক্সিডাইজড হয়ে কি তৈরি হবে? অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে? সো গ্লুকোজ সেখান থেকে গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভেট অথবা ল্যাকটেট অ্যানারোবিক হলে, আর সেটা ফার্দার অক্সিডেশন হয়ে কি তৈরি করবে? অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। এই অ্যাসিটাইল কোয়েটা পরবর্তীতে ঢুকবে টিসিএ সাইকেল নামক আরেকটা সাইকেলে, টিসিএস সাইকেল। টিসিএস সাইকেলের মাধ্যমে সে তৈরি করবে একটা জিনিস, সেটার নাম হচ্ছে রিডিউসড কোএনজাইম। রিডিউসড কোএনজাইম, হ্যাঁ, আমাদের যে ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপ আছে, আমরা আজকের ক্লাসেই পড়বো, এরা কোএনজাইম হিসেবে কাজ করে। এনজাইমের সাথে যদি একটা কেমিক্যাল প্রস্থেটিক গ্রুপ যুক্ত হয় তখন সেগুলোকে বলা হয় কোএনজাইম, ঠিক আছে? সো এটা রিডিউসড হয়ে আসবে, মানে বিজারিত কোএনজাইমটা থাকবে, সাথে আরো কিছু এটিপি তৈরি হবে, পানি জিটিপি তৈরি হবে, পানি তৈরি হবে, এগুলো তৈরি হবে। রিডিউস কোএনজাইমটা পরবর্তীতে আরেকটা চ্যানেলে ঢুকবে, তার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস, অথবা আপনার হচ্ছে যে
রেসপিরেটরি চেইন, ঠিক আছে। তাহলে এই রেসপিরেটরি চেইনের সহযোগিতায় রেডিওস কোএনজাইমগুলো ফাইনালি এটিপি তৈরি করবে, ঠিক আছে। তাহলে এই গ্লুকোজ থেকে গ্লাইকোলাইজের মাধ্যমে পাইরুভেট থেকে অক্সিডাইজড টু অ্যাসিটাইল কোয়ে এবং অ্যাসিটাইল কোয়েটা পরবর্তীতে টিসিএস সাইকেলে ঢুকে রিডাকশন হবে। এই রিডিউসড কোএনজাইমগুলো পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে ঢুকে সেখান থেকে এটিপি তৈরি করবে। সো দিস ইজ আ রোড ম্যাপ অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম। ওকে, নেক্সট যদি আমরা দেখি প্রোটিন মেটাবলিজমটা কিভাবে হয়। প্রোটিনগুলো কি হয়, ট্রান্সঅ্যামিনেশন বা ডিঅ্যামিনেশন প্রক্রিয়া নামক কিছু প্রক্রিয়া আছে। হ্যাঁ, ট্রান্সঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশন, এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে প্রোটিনগুলো আলটিমেটলি অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়। সেই অ্যাসিটাইল কোয়েটাই পরবর্তীতে আবার টিসিএস সাইকেলের মধ্যে প্রবেশ করে রিডিউস কোএনজাইম, সেই রিডিউস কোএনজাইমটাই পরবর্তীতে আবার এটিএসে ঢুকে এটিপি তৈরি করে ফেলে। সো দিস ইজ সেম টাইপ অফ পাথ হয় অ্যাকচুয়ালি এখানে। এরপরে আসি আমরা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড যেটা, ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে আপনার একটা প্রক্রিয়া আছে, তার নাম হচ্ছে বিটা অক্সিডেশন। বিটা অক্সিডেশন পাথরের মাধ্যমে এই ফ্যাটি অ্যাসিডটাও অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়। হবে এবং সেই অ্যাসিটাইল কোয়েটাও আবার ফার্দার টিসিএস সাইকেলে ঢুকবে, রেডিউস কোএনজাইমটা আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ঢুকে এটিপি তৈরি করবে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট টু মেনশন দ্যাট বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে যে অ্যাসিটাইল কোয়েটা তৈরি হইলো, এই অ্যাসিটাইল কোয়েটা থেকে আরো দুইটা জিনিস তৈরি হয় এক্সট্রা। একটা হচ্ছে কোলেস্টেরল আর এটা হচ্ছে কিটোন বডি। কোলেস্টেরল এবং কিটোন বডি দে আর ফর্মড বাই দ্য ফ্যাটি অ্যাসিড যত বেশি বাড়বে ব্লাডের মধ্যে সেটা অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হতে থাকবে এবং সেখান থেকে কিটোন বডি এবং কোলেস্টেরল তৈরি হতে থাকবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের রোড ম্যাপ অফ মেটাবলিজম, সহজ কথায় বলতে গেলে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, খেয়াল করছেন কিনা, অ্যাসিটাইল কোয়েটা কিন্তু সবার জন্য কমন, টিসিএস সাইকেল সবার জন্য কমন, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সবার জন্য কমন। অর্থাৎ আপনি যেই খাবারই খান না কেন সেটা আলটিমেটলি টিসিএস সাইকেলে যাবে অ্যাসিটাইল কোয়ে হয়ে এবং সেটা আলটিমেটলি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে ঢুকবে। তাহলে সেখান থেকে তারা সবাই এটিপি তৈরি করবে। তাহলে বেসিক্যালি এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে সবার জন্য কমন মেটাবলিক পাথওয়ের জন্য মানে কমন মেটাবোলাইটস হলো এখানে অ্যাসিটাইল কোয়ে। তাহলে এখন আমরা রেসপিরেটরি চেইন সম্পর্কে জানতে পারবো। রেসপিরেটরি চেইন আমাদের কোন জায়গাটা ছিল নিশ্চয়ই মনে আছে, এই যে ইটিএসটা ছিল, এটাই হলো আমাদের রেসপিরেটরি চেইন, রাইট। সো এখন আমরা রেসপিরেটরি চেইন সম্পর্কে কি জানবো, সাবস্ট্রেট এবং প্রোডাক্ট। দেখেন সাবস্ট্রেট এবং প্রোডাক্ট কিন্তু আমাদের আগেই জানা হয়ে যায়, মানে কি থেকে কি তৈরি হবে, যেটা আমরা অলরেডি ওখানে বলে আসছি ফ্লো চার্টের মধ্যে যে রেডিউস কোএনজাইম থেকে এটিপি তৈরি হবে। তবে রিমেম্বার তার সাথে কিছু পানি তৈরি হয়। এই পানিটা আমাদের সারাদিনে তৈরি হয় অ্যারাউন্ড 200 ml এর মতো, 200 ml পানি তৈরি হয়। এটাকে বলা হয় মেটাবলিক ওয়াটার। কি বলা হয় এটাকে? মেটাবলিক ওয়াটার। এটা কোথায় হয়? অল মাইটোকন্ড্রিয়া কন্টেনিং সেল, যত জায়গায় মাইটোকন্ড্রিয়া আছে সব জায়গায় হয়। মাইটোকন্ড্রিয়া নাই কোথায়? আরবিসিতে নাই, 1 নম্বর। 2 নম্বর হলো টার্মিনাল ক্যারোটিনোসাইটস, এই জায়গাগুলোতে মাইটোকন্ড্রিয়া থাকে না, ঠিক আছে। তো এই দুই জায়গা ছাড়া বডির সকল সেলে আলটিমেটলি এই বিক্রিয়াটা হয়, রেসপিরেটরি চেইনটা হয়। এটা কম্পার্টমেন্ট কোথায়? মাইটোকন্ড্রিয়ার যে দুইটা মেমব্রেন আছে তার ইনার মেমব্রেনটা, ক্রিস্টি যেটাকে আমরা বলি, ইনার সার্ফেস অফ দ্য মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। নেচারটা হচ্ছে এটা ক্যাটাবলিক, যেহেতু রেসপিরেটরি চেইন অক্সিডেশন প্রসেস, এটা ক্যাটাবলিক পাথ হয়। আর রেট লিমিটিং এনজাইম বলে একটা টার্ম আছে এখানে। হোয়াট ইজ রেট লিমিটিং এনজাইম? রেট লিমিটিং এনজাইম হচ্ছে আসলে একটা বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এনজাইমটা থাকে সেটাই অ্যাকচুয়ালি। এই এনজাইমটাকে যদি আপনি কোনোভাবে স্টিমুলেট করতে পারেন, ওই টোটাল পাথওয়েটা স্টিমুলেটেড হয়ে যাবে। আর এই এনজাইমটাকে যদি আপনি ব্লক করে দেন তাহলে এই পুরো পাথওয়েটাই বন্ধ হয়ে যাবে। তাহলে এই প্রক্রিয়ায় একটা রেট লিমিটিং এনজাইম আছে, সাইটোক্রোম অক্সিডেজ এবং এটিপি সিনথেস। এটা পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট না, আমরা শেষের দিকে গিয়ে সব একসাথে করে দাগাই দিব আপনাদেরকে, মানে সব একসাথে গোছায় দিব সব বিক্রিয়ার রেট লিমিটিং এনজাইমগুলো। ওকে, এটিপি প্রোডাকশন মনে রাখতে পারেন, 2টা এটিপি ফর FADH2 আর 3টা হচ্ছে এইগুলোই হচ্ছে রিডিউস কোএনজাইম। FAD2H যেটা ফ্লাভিন অ্যাডিনোসিন ডাইফসফেট রিডিউস ফর্ম, মানে এগুলো রিডিউস কোএনজাইম। যেমন এই FAD থেকে আসছে, FAD হচ্ছে ভিটামিন B3 এর
কোএনজাইম ফর্মের নাম। এনএডিটা হচ্ছে নিকোটিনামাইড, সরি এফএডি হচ্ছে ফ্ল্যাভিন, ফ্ল্যাভিন হচ্ছে বি2, আর বি3 হচ্ছে নিকোটিনামাইড বা নিয়াসিন, যেটা এটা হলো ভিটামিন বি3 এর কোএনজাইম ফর্ম। ঠিক আছে, এটা আমরা একটু পরে আসবে। তো বি3 এর কোএনজাইম ফর্মটা রিডিউসড হয়ে এটা তৈরি করে এবং সেটা থেকে এটিপি তৈরি হতে পারে। ঠিক আছে, সো এই কি ফিচার অফ রেসপিরেটরি চেইন 8 নম্বর পেজ থেকে অবশ্যই পড়ে নেবেন। এবার চলে আসি হচ্ছে আমরা 10 নম্বর পেজ, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের শুরুতেই দেখেন একটা সুন্দর করে বক্স দেওয়া আছে, তাই না? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 ফসফেট, এবং অনেকগুলো রিঅ্যাকশন শেষে ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভেট, এবং পাইরুভেট থেকে আপনার হচ্ছে পরবর্তীতে ল্যাকটেটটা এখানে দেখাইছে তারা। তাহলে এই পাথয়ের একটা নাম আছে, সেটার নাম হচ্ছে এমডন মায়ারভ পাথয় বা ইএম পাথয়। এই পাথয়ের মধ্যে দেখেন গ্লুকোজ থেকে অনেকগুলো প্রায় 10টা বিক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত পাইরুভেট তৈরি হয়। এই 10টা বিক্রিয়া আপনার পরীক্ষার জন্য খুব বেশি জরুরি না শেখা, কিন্তু কয়েকটা বিক্রিয়া দেখেন আপনাদের শীটের মধ্যে বোল্ড করা আছে ওগুলো। প্রথম বিক্রিয়াটা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, 3 নাম্বারটা ফ্রুক্টোজ 6 থেকে ফ্রুক্টোজ 1,6 ফসফেট, এবং লাস্টেরটা ফসফেনিল পাইরুভেট থেকে পাইরুভেট। এই 3টা বিক্রিয়া দেখেন ভেরি স্পেসিফিক পয়েন্ট, সেটা হচ্ছে এগুলো সব একমুখী বিক্রিয়া, একমুখী। বাকিগুলো কিন্তু কি বাই ডিরেকশনাল, উভমুখী বিক্রিয়া। তাইলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করতে যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে গ্লুকোকাইনেস অর হেক্সোকাইনেস, গ্লুকোকাইনেস অর হেক্সোকাইনেস। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 ফসফেট যেটা তৈরি হয়, সেই বিক্রিয়া যে এনজাইমটা লাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফসফোফ্রুক্টোকাইনেস। ফসফোটোকাইনেস এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম। এই বিক্রিয়ার জন্য রেট লিমিটিং এনজাইমের নাম হচ্ছে ফসফোটোকাইনেস। আর লাস্টের ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভেট হতে লাগে পাইরুভেট কাইনেস। ঠিক আছে, তাহলে এই 3টা এনজাইমকে, এই 3টা বিক্রিয়ার 3টা এনজাইমকে বলা হয় রেগুলেটরি এনজাইম। দেখেন এখানে আছে আপনার হচ্ছে 10 পেজের ওই ফ্লো চার্টের নিচে মাস্ট টু নো। সো গ্লুকোকাইনেস, হেক্সোকাইনেস দুইটা নাম আছে। হেক্সোকাইনেসটাই বেসিক্যালি মানে 6 কারণ বিশিষ্ট সুগারকে যারা ভাঙবে তাদেরকে বলা হয় হেক্সোকাইনেস। তো গ্লুকোজ যেহেতু একটা 6 কারণ বিশিষ্ট, সো গ্লুকোকাইনেস ইজ এ বেসিক্যালি হেক্সোকাইনেস গ্রুপেরই একজন সদস্য। ঠিক আছে, সো গ্লুকোকাইনেস বা হেক্সোকাইনেস, ফসফোটোকাইনেস এবং পাইরুভেট কাইনেস। এর মধ্যে পাইরুভেট কাইনেসটাকে বলা হয় রেট লিমিটিং এনজাইম অলসো। এই 3টাকে বলা হয়, 4টাকে বলা হয় রেগুলেটরি এনজাইম, আর শুধু একটা ফসফোটোকাইনেসকে বলা হয় রেট লিমিটিং এনজাইম। তাহলে এটা কোথায় আছে পরের পেজে গিয়ে দেখেন 13 নম্বর পেজে, ক্লিনিক্যাল ফিচার বা কি ফিচার্স অফ গ্লাইকোলাইসিস। এখন আমরা জানি যে এটা সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ, তাই না? গ্লুকোজ, আর তৈরি হচ্ছে কি পাইরুভেট আর অথবা ল্যাকটেট। বডির সকল সেলে সাইটোপ্লাজম আছে, মাইটোকন্ড্রিয়া থাকুক না থাকুক, নিউক্লিয়াস থাকুক না থাকুক, সাইটোপ্লাজম বডির সকল সেলে সকল টিস্যুতে আছে। তাইলে এটা হবে কোথায় আপনার, যেহেতু সাইটোপ্লাজমে হয় তাহলে বডির সকল সেল এবং টিস্যু সবার মধ্যেই হচ্ছে গ্লাইকোলাইসিস হবে। ঠিক আছে, লাইসিস পাথয় এটা ক্যাটাবলিক পাথয়, আমরা আগেই বলছি। রেট লিমিটিং এনজাইমের নাম আমরা জানি ফসফোটোকাইনেস। কো এনজাইমটা একটু দাগ দিতে পারেন, তবে কো ফ্যাক্টরটা এখানে বেশি ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক এই দুইটা কো এনজাইম প্রয়োজন হয় গ্লাইকোলাইসিসে। এটিপি প্রোডাকশনে আসি, কয়টা এটিপি তৈরি হয়? 8টা। বেসিক্যালি 10টা এটিপি তৈরি হয়, 2টা খরচ হয়ে যায়, থাকে হচ্ছে 8টা। আর অ্যানারোবিক পর্যায়েও বা অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমেও 2টা করে এটিপি তৈরি হতে পারে। এটা ইউনিক স্পেশালিটি কি? এটা হচ্ছে যে বোথ অ্যারোবিক এবং অ্যানারোবিক 2টা কন্ডিশনেই হচ্ছে, যেটা আমরা অলরেডি বলেছি। রেগুলেশন কি? এটা রেগুলেশন হচ্ছে স্টিমুলেটেড বাই ইনসুলিন। দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারা কারা এটাকে বাড়ায়, কারা কারা কমায়, এটা যদি আপনি মনে রাখতে চান খুব সহজ কথা মনে রাখবেন। সেটা কি? এই পাথরের মাধ্যমে কি গ্লুকোজ বাড়তেছে না কমতেছে? এই পাথরের মাধ্যমে গ্লুকোজটা হচ্ছে যে কমতেছে, কারণ গ্লাইকোলাইসিসের মাধ্যমে গ্লুকোজগুলো অন্য কিছুতে কনভার্ট হচ্ছে, তাই না? সো আলটিমেটলি এটা গ্লুকোজ কমানোর পাথয়। এখন চিন্তা করেন কিছু হরমোন আছে আমাদের বডিতে, যে হরমোনগুলোর কাজ হচ্ছে গ্লুকোজ কমানো, ওকে? আর যাদের কিছু আছে যাদের কাজ হচ্ছে গ্লুকোজকে বাড়ানো। যেমন ইনসুলিন কি করে? গ্লুকোজকে কমায়। তাহলে ইনসুলিন যদি এই পাথওয়েটাকে স্টিমুলেট করতে পারে তাহলে ইনসুলিনের কাজ হয়ে যাবে, তাই না? তাহলে ইনসুলিন দেখেন এই পাথওয়েটাকে স্টিমুলেট করে, ক্লিয়ার? আর এএমপি আর হচ্ছে এডিপি, এরা যত থাকবে এরা তত বেশি এটিপিতে কনভার্ট করার জন্য গ্লাইকোলাইসিসটাকে বাড়ায় দিবে। ঠিক
আছে। আর ইনহিবিটেড বাই হচ্ছে গ্লুকাগন, তাহলে উল্টাটা ইনসুলিনের অপোজিটে যত হরমোন আছে সেগুলো স্পেশালি গ্লুকাগন এবং থাইরক্সিন এরা হচ্ছে আপনার হচ্ছে এই প্রক্রিয়াটাকে ইনহিবিট করে, ঠিক আছে। আর এটিপি ওই প্রক্রিয়াকে ইনহিবিট করে, কারণ এটিপি তো অলরেডি আছে। এএমপি এডিপি প্রক্রিয়াটাকে বাড়ায়, কিন্তু এটিপি হচ্ছে যে আপনার এটাকে কমাবে, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে কমাবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এই সাইলেন্ট ফিচারগুলো অবশ্যই পড়বেন। এরপরে হচ্ছে যে একটা পার্থক্য আছে, ডিফারেন্স বিটুইন অ্যারোবিক এবং অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, দেখতে পাচ্ছেন 12 নম্বর পেজে। সেখানে অনেকগুলো ডিফারেন্স আছে যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, কিন্তু একটা সাইট আছে, সাইটের একটা বক্স আছে দেখেন। সাইট হচ্ছে যে অ্যারোবিক গ্লাইকোলাইসিস সব জায়গায় হবে, কিন্তু অ্যানারোবিক গ্লাইকোলাইসিস ভেরি স্পেসিফিক কিছু জায়গা হবে, তাই না? স্কেলেটাল মাসল স্পেশালি ডিউরিং এক্সারসাইজ। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস দেখবেন সবসময় কোন জায়গাগুলোতে হবে, যেখানে ভাস্কুলারিটি কম, ওভারঅল ভাস্কুলারিটি কম, অথবা একবারেই অ্যাভাস্কুলার স্ট্রাকচার, অথবা এমন কিছু হয়েছে যে ডিমান্ড বেড়ে গেছে, মানে তার আগে যতটুকু খাবার লাগতো তার থেকে এখন বেশি লাগতেছে। যেমন এই যে প্রথম স্কেলেটাল মাসল ডিউরিং এক্সারসাইজ, ব্যায়াম করার সময় স্কেলেটাল মাসল নর্মাল দিত, এমনি তার ওয়েল ফেড স্টেটে সে তার খাবার পাচ্ছে, তাই না? কিন্তু যখন এক্সারসাইজ করতেছে তখন অতিরিক্ত খাবারের দরকার পড়ে সেলগুলোর, তখন এই খাবারগুলো যোগান দেওয়ার জন্য, এটিপির যোগান দেওয়ার জন্য আমাদের মাসলের মধ্যে তখন এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা বেড়ে যায়, যার কারণে এক্সট্রা আরও কিছু এটিপি, 2টা করে এটিপি তৈরি হয়, ঠিক আছে। তারপর ডাব্লিউবিসি, আরবিসি, রেনাল মেডুলা, রেটিনা, লেন্স, কর্নিয়া, দেখেন এগুলো কিন্তু ভাস্কুলারিটি খুব কম, হ্যাঁ। স্কিন, তারপরে ব্রেইন, হ্যাঁ, গাট, কিছু এক্সেপশন আছে, সেই জায়গাগুলোতে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা বেশি হয়। এরপরে দেখেন ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিঅ্যারেঞ্জমেন্ট অফ গ্লাইকোলাইসিস, 12 নম্বর পেজের মধ্যে একটা পড়া আছে, মাস্ট টু নো, নিচের দিকে। ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিঅ্যারেঞ্জমেন্ট অফ গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস যদি ঠিক মতো না হয় তাহলে কি কি ডিজিজ হবে? 1 নম্বর হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস, ওই যে অ্যারোবিক গ্লাইকোলাইসিস বন্ধ হবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস শুরু হবে, ল্যাকটেট তৈরি বেড়ে যাবে, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। আর এটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া, ব্লাডের নর্মাল যে সেল তার যেই মানে এনার্জি দরকার সেই এনার্জিটা ঠিক মতো আসবে না, তার বাইকনকেভ শেপ মেনটেন হবে না। শেপ যদি ঠিক মতো মেনটেন না হয় সে স্কুইজ করতে পারবে না, স্প্লিনের ভিতর দিয়ে যখন যাবে